হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা আমাকে বলেছিলে এর আগেও যে রাইটিং নিয়ে ভিডিও নিয়ে আসার জন্য। তো ফাইনালি আমি ডিসাইড করলাম যে রাইটিংয়ের উপরে একটা সিরিজ স্টার্ট করব এবং সেখানে বিভিন্ন রকমের যে রাইটিং হয় সেগুলো কিভাবে কি লিখতে হয় এর উপরে আমি ভিডিও নিয়ে আসব। তো আজকে যে কনসেপ্টটা আমি আলোচনা করতে চলেছি সেটা হলো এডিটোরিয়াল লেটার। তোমরা জানো এডিটোরিয়াল লেটার যখনই আমরা ফর্মাল লেটারের কথা ভাবি এটা মাথায় এসেই যায়। খুবই ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট এডিটোরিয়াল লেটার। নিউজ পেপারের এডিটরকে আমরা এই লেটারগুলো লিখে থাকি, যার মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি নিউজ পেপারে কোনো একটা সমস্যা নিয়ে আমরা লিখি এবং সেই নিউজ পেপারের এডিটর যখন সেই লেখাটা ছেপে দেন তার কাগজে, তারপরেই সঙ্গে সঙ্গে আমাদের এরিয়াতে যে প্রবলেমগুলো আমরা ফেস করছি সেটা বিভিন্ন রকমের হতে পারে জলের সমস্যা আছে, হতে পারে ইলেকট্রিসিটির প্রবলেম আছে, রোডস খারাপ, এরকম বিভিন্ন রকম ম্যাটার হতে পারে। সেই রিলেটেড ম্যাটার নিয়ে যখন আমরা কিছু জানিয়ে এডিটরকে লিখে দিচ্ছি এবং সেই এডিটর আমাদের সমস্যাটার গুরুত্ব বুঝে তিনি নিউজ পেপারে সেই লেখাটাকে ছেপে দিচ্ছেন, তখন সবার সামনে সেটা চলে আসছে। তখনই কিন্তু যারা কাউন্সিলর বা বলতে পারো যে কোনো এমএলএ এমপি যেই হোক, তারা কিন্তু এই কাজটাকে ঠিকভাবে করার চেষ্টা করেন এবং ইমিডিয়েটলি সেই সমস্যাটাকে শুধরে নেওয়ার চেষ্টা করা হয়। এই জন্য এডিটোরিয়াল লেটার লেখা হয়। তো সেই এডিটোরিয়াল লেটার যেটা কিন্তু আমরা অনেক এক্সামে দেখি, খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাটার। এবার যেমন মাধ্যমিক আসছে, 2025 মাধ্যমিকে খুবই গুরুত্বপূর্ণ এটা। তো কিভাবে এটা লিখতে হয় সেই ফরম্যাটটাকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্যই আমি কিন্তু আজকে এখানে এসেছি। তো এখানে আমরা একটা এক্সাম্পলের মধ্যে দিয়ে এডিটোরিয়াল লেটারের ফরম্যাটটা বুঝে নেব এবং মোস্ট ইম্পর্ট্যান্ট যে জায়গাগুলোকে আমাদেরকে মাথায় রাখতে হবে লেখার সময়, সেইগুলো যেখানে একটুখানি ভুল হলেই মার্কস চলে যাবে, সেই জায়গাগুলোকে একটু খেয়াল করে আমরা বুঝে নেব। তো এই লেটারগুলো শুধুমাত্র যে এক্সাম পেপারের জন্যই তা নয়, তোমাদের ব্যক্তিগত জীবনেও তোমরা যদি কোনো প্রবলেম ফেস করে থাকো তোমাদের এরিয়াতে, তো এরিয়ার মানুষের রিপ্রেজেন্টেটিভ হয়ে তুমি কিন্তু এই লেটারগুলো লিখতে পারো, যার মাধ্যমে তোমার এরিয়ার ডেভেলপমেন্টটা কিন্তু অনেক ভালোভাবে হবে। তো সেই জন্য তোমরা এই এডিটোরিয়াল লেটারটার ফরম্যাটটা অবশ্যই বুঝে নাও। তো দেখো এখানে আমি একটা এক্সাম্পলের মধ্যে দিয়ে এই এডিটোরিয়াল লেটারটা তোমাদেরকে বোঝাচ্ছি কিভাবে হয়ে থাকে। তো আজকে আমরা যে এডিটোরিয়াল লেটারটা দেখব, যেটার মধ্যে দিয়ে এই কনসেপ্টটাকে বুঝবো, সেটা হচ্ছে যে দেখো এখানে লেখা আছে ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ। ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ, এটাই আমাদের কনসেপ্ট। আজকে আমরা যে এরিয়াতে কোনো একটা জায়গাতে নোংরা আবর্জনা দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে, সেটাকে কেউ পরিষ্কার করছে না, সেই সেন্স থেকে আমরা কিন্তু এটা আজকে দেখব যে কিভাবে এডিটোরিয়াল লেটারটা আমরা এখানে লিখতে পারি। দেখো একদম শুরুতে আমরা যখনই এডিটোরিয়াল লেটার লিখি তখন আমাদের মাথায় রাখতে হয় কোনো না কোনো একটা নিউজ পেপারের এডিটরকে আমরা এটা লেটারটা লিখব। সেই নিউজ পেপারের মধ্যে যে এডিটোরিয়াল কলামটা আছে সেই কলামের মধ্যে আমার লেখাটা পাবলিশ হবে এবং সেইটা সবাই দেখতে পাবে, তখন তাড়াতাড়ি করে সেই জায়গার কাজটা করে দেওয়া হবে, এরকম একটা ব্যাপার। ওকে, তো এখানে দেখো কি লেখা হয়েছে। সবার প্রথমে লক্ষ্য করো এখানে যেটা ভাইটাল একটা সেকশন, সেটা হচ্ছে এই যেটা টু দেয়া আছে। সবার প্রথমে আমাদের টু দিতে হবে। এই যখন এই টুটা যদি তুমি মিস করে যাও, যে ক্ষেত্রে আমরা টু এই কথাটা লিখি, এর মানে হচ্ছে কাকে লিখছি, এটা খুবই গুরুত্বপূর্ণ। কোনোভাবে যেন এটা লিখতে ভুলো না, তাহলে প্রবলেম হয়ে যাবে। ওকে, তো টু দিয়ে সবার প্রথমে লিখতে হবে যাকে লিখছো, অর্থাৎ এই এডিটরের নামটা। টু দ্য এডিটর হলো। তারপরে কোন কাগজের এডিটর, এখানে দেখো লেখা আছে দ্য স্টেটসম্যান। সেটা স্টেটসম্যান হতে পারে, টেলিগ্রাফ হতে পারে, টাইমস অফ ইন্ডিয়া হতে পারে, এরকম যেটা হবে সেটা লিখতে হবে। তার যে অ্যাড্রেসটা, একটা অ্যাড্রেস ভালোভাবে তৈরি করে রাখবে। এটা যেমন আমরা জানি যে স্টেটসম্যানের যে আর কি লোকেশানটা, যে অ্যাড্রেসটা কলকাতায় আছে, সেটা হচ্ছে এই 4 চৌরঙ্গি স্কোয়ার, কলকাতা 7,01,000। এই অ্যাড্রেসটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা ইচ্ছা মতন যে নিউজ পেপারটা ফলো করবে তার অ্যাড্রেসটা তোমরা দিও। এবার অনেকে করে কি এক্সামে যে কোনো একটা অ্যাড্রেস মন থেকে বানিয়ে দিয়ে দেয়, এরকম করো না। একটা কোনো অ্যাড্রেস মাইন্ডে সেট করে নিও যে এটাই আমি দেবো, তাতে কোনো অসুবিধা নেই। তাহলে কি হবে, এটা আরও বেশি স্ট্যান্ডার্ড হবে, লেখাটা আরও বেশি স্টাইলিশ হবে। তারপরে আসবে অ্যাড্রেসের পার্টটা যেই হয়ে গেল, তারপরে আসছে সাবজেক্টের অংশটা, ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ। ওকে, সাবজেক্টটা একদম ক্লিয়ারভাবে লিখবে। প্রতিটা সাবজেক্টের ফার্স্ট যে লেটারগুলো, যে শব্দগুলো রয়েছে, প্রত্যেকটা শব্দের ফার্স্ট লেটারগুলোকে ক্যাপিটালাইজ করে দেবে। সেটা অনেকটাই ফর্মাল লুকটাকে ভালোভাবে নিয়ে আসবে। তো সেই জন্য এটা ভুলো না। এমনি জাস্ট সিম্পল স্মল লেটারে সব লিখে দিলে এরকমটা করো না। এখানে যেমন দেখো ইরেগুলারের আইটা ক্যাপিটালাইজ আছে, ক্লিয়ারেন্সের সি ক্যাপিটালাইজ আছে, গার্বেজের জি ক্যাপিটালাইজ আছে, এরকমভাবে।
আর যদি বলে যে অফটা কেন ক্যাপিটালাইজ করা হয়নি, মনে রাখবে প্রিপোজিশন, আর্টিকেল এগুলোকে প্রধানত ক্যাপিটালাইজ করতে হয় না, ঠিক আছে। যাই হোক, তো সাবজেক্টটা লেখার পরে এবার আমরা লেখাটা শুরু করব। এখানে স্যার দিয়ে স্টার্ট করা হচ্ছে, যাকে যে নিউজ পেপারের এডিটরকে আমরা লিখছি। দেখো কি বলা হয়েছে, আই অন বিহাফ অফ দ্য লোকাল পিপল। সবার প্রথমেই লক্ষ্য করো, আই লেখার পরে এখানে একটা কমা ব্যবহার করা হয়েছে, তারপরে একটা ছোট অংশ যার মধ্যে একটা বাড়তি কথা জুড়ে দেওয়া হয়েছে। এই যে অংশটা যেখানে বলা হচ্ছে অন বিহাফ অফ দ্য লোকাল পিপল, তারপরে আবার দেখো কমা এসছে, অর্থাৎ অ্যাপোজিশন মতন করে এটাকে লেখা হলো প্যারেন্থেসিসের মধ্যে। এই যে জিনিসটা যখন আমরা দেখি কোনো একটা এক্সট্রা ইনফরমেশান যেটা লাইক নট সো নেসেসারি কিন্তু দেওয়া যেতে পারে, এরকম অর্থগুলোতে আমরা এই ধরনের কথা ব্যবহার করে থাকি, এরকম কমার মধ্যে রেখে থাকি বিষয়টাকে। তো এখানে এক্স্যাক্টলি তাই করা হলো, আই অন বিহাফ অফ দ্য লোকাল পিপল। আমি অন বিহাফ অফ মানে পক্ষ থেকে, কাদের পক্ষ থেকে? লোকাল পিপলের পক্ষ থেকে, যে আমার এরিয়ার যারা লোকজন রয়েছে তাদের পক্ষ থেকে আমি একজন রিপ্রেজেন্টেটিভ হিসাবে আজকে লেটারটা লিখছি। কি বলা হচ্ছে, আই অন বিহাফ অফ দ্য লোকাল পিপল উড লাইক টু ভেঞ্চার মাই ভিউজ। এখানে দেখো বলা হচ্ছে ভেঞ্চার মাই ভিউজ। যদি এই ভেঞ্চার মাই ভিউজ বুঝতে অসুবিধা হয় তাহলে এর পরিবর্তে আরও একটা কথা আমি এখানে বলে দিচ্ছি তোমাদের, সেটা হচ্ছে এই ভেঞ্চার মাই ভিউজ না লিখে যদি এখানে বলো এক্সপ্রেস মাই কনসার্ন, সেটাও কিন্তু হবে। এক্সপ্রেস মাই কনসার্ন এটাই বোঝানো হচ্ছে, অর্থাৎ কি উড লাইক টু ভেঞ্চার মাই ভিউজ, আমি আমার নিজের যে উদ্বেগের কারণ সেটাকে আমি আপনার সামনে বলতে চাই, আমার যে মানে যেটা আমার চিন্তাধারা সেটা আমি আপনার সামনে আনতে চাই। সেটা কি সংক্রান্ত সেটা পরে বলা হচ্ছে। রিগার্ডিং যেটা যে সংক্রান্ত আজকে আমি আমার এই চিন্তার উদ্বেগের কারণটা আমি জানাচ্ছি, সেটা কি? দ্য ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ, যেটা কিনা আমরা এখানে দেখেছিলাম সাবজেক্টে ছিল। সাবজেক্ট পার্টটা ঠিক এই রিগার্ডিং এর পরে লিখতে হবে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, আই অন বিহাফ অফ দ্য লোকাল পিপল উড লাইক টু ভেঞ্চার মাই ভিউজ। এক্সামে যদি ভুলে যাও ভেঞ্চার মাই ভিউজ, তার পরিবর্তে টু এর পরে লিখবে টু এক্সপ্রেস মাই কনসার্ন। যে কোনোটাই লেখো, কোনো অসুবিধে নেই। যদি মনে হচ্ছে ভুলে যাচ্ছ ভেঞ্চার মাই ভিউজ, বাদ দাও, দরকার নেই, ওখানে লেখো এক্সপ্রেস মাই কনসার্ন, একই ম্যাটার। ওকে, তো যাই হোক, রিগার্ডিং যদি মনে না থাকে লিখে দাও অ্যাবাউট। ওকে, অ্যাবাউট লিখলেও হবে, বাট রিগার্ডিংটা একটু বেশি স্টাইলিশ লাগে এবং স্মার্টনেস শো করে, দ্যাটস ওয়াই। তো রিগার্ডিং কি না, দ্য ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ। আমাদের যে গার্বেজগুলো, যেখানে আমাদের এরিয়াতে গার্বেজ যেগুলো রয়েছে সেগুলোকে ক্লিয়ার করা হচ্ছে না, অনিয়মিতভাবে ওখানে ওগুলো পড়ে থাকে, নোংরা আবর্জনাগুলো, সেইটা নিয়ে আজকে আমি এখানে লিখছি। হলো, তারপর থ্রু দিয়ে কি বলা হচ্ছে, থ্রু মানে আমরা কি জানি, এটা একটা প্রিপোজিশন। থ্রু মানে হচ্ছে মাধ্যমে। তো থ্রু কি, থ্রু দ্য কলাম অফ ইউর ওয়াইডলি সার্কুলেটেড স্টিমড ডেইলি। মানেটা কি, ওয়াইডলি সার্কুলেটেড মানে ওয়াইডলি মানে বহু এরিয়া জুড়ে, বিস্তৃত। কি বিস্তৃত? ওয়াইডলি সার্কুলেটেড বলা হয়েছে মানে ছড়িয়ে আছে বহু এরিয়া জুড়ে, অনেকটা এরিয়া জুড়ে ছড়িয়ে আছে। কি স্টিমড ডেইলি মানে ডেইলি নিউজ পেপার, আর স্টিমড মানে বলতে পারো গ্রেট, সম্মানীয়, এরকম ধরনের সেন্সে, মানে খুবই নাম করা আপনার এই নিউজ পেপারটা বহু এরিয়া জুড়ে যেটা ছড়িয়ে আছে, তার মাধ্যমে আমি এই সংক্রান্ত বিষয়ে, অর্থাৎ এই যে গার্বেজ ক্লিন করা হচ্ছে না এই সংক্রান্ত বিষয়ে আমি আজকে এই লেটারটা আপনার সামনে প্রেজেন্ট করছি। এখানে যে কথাটা বলা হলো, যদি মানে এইখানে যে অংশটা বলা হয়েছে অফ ইউর ওয়াইডলি সার্কুলেটেড স্টিমড ডেইলি, এই টোটাল মানেটাই হচ্ছে এক কথায় শর্টে ইয়োর নিউজ পেপার। ওকে, ইয়োর নিউজ পেপার। কিন্তু এই টার্মটাকে একটু মনে রাখার চেষ্টা করবে, তাহলে কি হবে, মার্কসটা ভালো আসবে। যে এক্সামিনার দেখবে যে না, ওর এই সম্পর্কে আইডিয়া আছে, আর ভালো ভালো শব্দ একটু দেওয়া গেলে খুবই ভালো হয়। কিন্তু যদি বাই চান্স ভুলে যাও তাহলে এখানে থ্রু দ্য কলাম অফ ইউর নিউজ পেপার বললেও প্রবলেম হবে না, ঠিক আছে। কিন্তু বেটার হয় যে এরকমভাবে লেখো, আরও বেশি যে ফর্মাল সেন্সটা সেটা আসবে। কেমন? তো এই কনসেপ্টে এটা হলো প্রথম অংশ, যেখানটায় আমরা হাইলাইট করলাম কেন আজকে আমি লেটারটা লিখছি। এডিটরকে কি জন্য লিখছি? এডিটর যাতে এই লেখাটা তার নিউজ পেপারে ছেপে দেন, আজকে যেটা আমি লিখেছি আমার এরিয়ার প্রবলেমটা যেন
এক্সপোজ হয় সবার সামনে, সেই জন্য আমি রিকোয়েস্ট করছি এখানে আমার কাজ হওয়াটা দরকার আছে, আপনি এটাকে নিউজ পেপারে ছেপে দিন। এই হলো ব্যাপার। এবার দেখো এরপরে কি লিখতে হবে, আমাকে এবার আসতে হবে ডিটেলসে কি সংক্রান্ত বা কি ধরনের সমস্যা আমরা ফেস করছি, এরিয়ার লোকজনেরা কি সমস্যা ফেস করছে। কি বলছে, ডে বাই ডে। এই ডে বাই ডে এটা একটা ফ্রেজ, এর মানেটা হচ্ছে দিনের পর দিন। ডে বাই ডে কি হচ্ছে, দ্য সিচুয়েশন ইজ ওয়ার্সেনিং, যে সিচুয়েশনটা সেটা আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে। তো এখানে এই যে ওয়ার্সেনিং কথাটা ব্যবহার হয়েছে, এর মানেটা হচ্ছে খারাপ থেকে আরো, মানে এটা খারাপ যেন হয়েই চলেছে, খুবই খারাপ সিচুয়েশনে পৌঁছে যাচ্ছি আমরা, ক্রমাগত খারাপ হওয়াটা চলছে, কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করা হয়েছে। তারপরে কি বলা হচ্ছে, দ্য গার্বেজ collection in our locality has become highly irregular. The garbage collection, কালেকশন মানে কি, কালেকশন মানে সংগ্রহ। আমাদের এরিয়াতে ঘটনাটা কি হচ্ছে না, যে ময়লাগুলো বা নোংরা আবর্জনাগুলো রয়েছে সেগুলোকে কালেকশন করার দরকার আছে, তো সংগ্রহ করার দরকার আছে, কিন্তু সেই গার্বেজ সংগ্রহ করার ব্যাপারটা আমাদের লোকালিটিতে হ্যাজ বিকাম হাইলি ইরেগুলার। শুধুমাত্র ইরেগুলার নয়, হাইলি ইরেগুলার, বহুদিন অন্তর অন্তর তারা হয়তো পরিষ্কার করতে আসে বা আসেই না বলতে গেলে, এরকম সেন্সে যে ওটা ওইভাবেই পড়ে থাকে, তাই জন্য তাদের এই কালেকশন করার যে কাজটা সেটা তারা করছেই না। সেই কথাটা এখানে কিন্তু বলা হচ্ছে যে খুব ইরেগুলার হয়ে উঠেছে, যার ফলে কি হয়েছে, রেজাল্টিং, ফলে এখানে রেজাল্টিং দেখো আইএনজি ফর্ম চলে আসলো, তো এই সেন্সটাকে মনে রেখো। রেজাল্টিং কি, ইন হিপস অফ ওয়েস্ট পাইলিং আপ অন দ্য স্ট্রিটস। তো এর ফলস্বরূপ হচ্ছে যে হিপস অফ ওয়েস্ট, হিপস অফ ওয়েস্ট এটাও একটা ফ্রেজ, এর মানেটা হচ্ছে একটা মানে বলতে পারো যে নোংরার স্তূপ হয়ে গেছে, নোংরা আবর্জনার স্তূপ হয়ে গেছে। এই ওয়েস্ট মানে হচ্ছে নোংরা আবর্জনা, সেই আবর্জনার কি হয়েছে না হিপস মানে স্তূপ আকৃতি, একটা জায়গায় সব এরকম হয়ে রয়েছে, অসংখ্য এরকম ব্যাপার ভর্তি, যেগুলো কি হচ্ছে পাইলিং আপ অন দ্য স্ট্রিটস, রাস্তার উপরে, রাস্তা যেসব রয়েছে রাস্তাঘাটের উপরে সেগুলো সব পাইল আপ করে জড়ো হয়ে সব এক জায়গাতে উঁচু উঁচু ঢিবি হয়ে গেছে, এত ময়লা ওরা নিয়ে যাচ্ছে না, এত আবর্জনা সব পড়ে রয়েছে, এরকম সেন্সে কথাটা বলা হয়েছে। তো এরকমভাবে আমরা যেহেতু এটা মানে গার্বেজ না ক্লিন করা খুবই ডেঞ্জারাস ব্যাপার, ভীষণ রকমের ক্ষতি হতে পারে, তাই জন্য এটাকে আমাকে এক্সপ্রেসও করতে হবে সেরকমভাবে। মনে রাখবে যখন এই কথাগুলো বলবে যেন প্রেজেন্ট টেন্সের ব্যবহারটা ভালোভাবে করো, এই নয় যে তুমি পাস্টে লিখে ফেললে, কারণ যদি পাস্টের ঘটনা হতো তাহলে এখন আর কি করতে ঠিক করবে, বর্তমানে প্রবলেমগুলো ফেস করছো তাই জন্যই না লিখতে হবে প্রেজেন্টে। সেজন্য মাথায় রেখো প্রেজেন্টকে অবশ্যই, প্রেজেন্ট টেন্সের ব্যবহারটা এখানে করে করে লাইনটাকে লিখতে হবে, তাই প্রেজেন্টকে অবশ্যই ফোকাসে রাখতে হবে। তারপর দেখো কি বলছে, দিস নট অনলি কজেস অ্যান আনবিয়ারেবল স্ট্রেঞ্জ বাট অলসো ক্রিয়েটস অ্যান আনহাইজেনিক এনভায়রনমেন্ট। কি বলছে, দিস এটা, এই জিনিসটা নট অনলি কজেস, এটার ফলে শুধুমাত্র যে কি ঘটছে না, শুধুমাত্র যে অ্যান আনবেয়ারেবল স্ট্রেঞ্জ, শুধুমাত্র যে একটা অসহ্যকর, যেটা আনবেয়ারেবল তুমি সহ্য করতে পারো না, তোমার পক্ষে সেটা একেবারে একসেপ্ট করা পসিবলই হয় না, এরকম সেন্সে। তো আনবেয়ারেবল অস্বস্তিকর, অসহ্যকর ইত্যাদি অর্থে বলতে পারো। আনবেয়ারেবল কে, স্ট্রেঞ্জ মানে হচ্ছে দুর্গন্ধ, একটা অস্বস্তিকর একটা দুর্গন্ধ যা একেবারে সহ্য করা যাচ্ছে না, এরকম একটা দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। অবভিয়াস ব্যাপার, যদি দীর্ঘ সময় ধরে পরিষ্কার না করে তো দুর্গন্ধ তো হবেই, সেটা লিখতে হবে স্ট্রেঞ্জ। বাট অলসো, শুধু তাই নয়, আরও কি হচ্ছে, ক্রিয়েটস তৈরি করছে কি, অ্যান আনহাইজেনিক এনভায়রনমেন্ট, একটা এমন পরিবেশ তৈরি করছে যেটা আনহাইজেনিক মানে যেটার অর্থটা হচ্ছে আনহেলদি, মারাত্মক রকমের শারীরিক অসুস্থতা হয়ে যাবে যদি ওই পরিবেশের মধ্যে কেউ থাকে, এরকম সেন্সে আনহাইজেনিক এনভায়রনমেন্ট, একটা পরিবেশ হয়ে যাচ্ছে যেটা খুবই দুর্গন্ধময় একটা পরিবেশ, স্বাস্থ্যের পক্ষে উপযোগী নয়। তারপরে পোজিং সিরিয়াস হেলথ রিস্কস, যার ফলে কি হলো, পোজিং মানে এরপরে কি হচ্ছে, এর থেকে কি ধরনের সম্ভাবনা তৈরি হচ্ছে সেটা, পোজিং কি না সিরিয়াস হেলথ রিস্কস, যার জন্য অনেক রকমের স্বাস্থ্যের বড় বড় রিস্কি ম্যাটার কিন্তু এখানে ফিল হচ্ছে। তারপর টু দ্য, কাদের হচ্ছে, টু দ্য রেসিডেন্টস, যারা ওখানকার প্রতিবেশী, রেসিডেন্ট মানে প্রতিবেশী, সেই প্রতিবেশীদের কাছে কিন্তু এই স্বাস্থ্যের অবনতির একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, তাদের শারীরিক ক্ষতি হচ্ছে, এই সেন্সটাকে কিন্তু এখানে বলা হয়েছে। স্পেশালি, বিশেষ করে তোমরা এই যে স্পেশালি শব্দটা, আর এর জায়গায় যে আমরা এইভাবে লিখি স্পেশালি, এস দিয়ে শুরু করি, SPECIALLY,
এই যে স্পেশালি আর এইখানে স্পেশালি দুটো কিন্তু সেম সেন্সেই আমরা বলতে পারি, আলাদা কিছু নয়। একটু ফর্মালিটি মেনটেন করে ই দিয়ে যে শব্দটা স্পেশালি এটার ব্যবহার করতে পারো। স্পেশালি চিলড্রেন অ্যান্ড দ্য এল্ডারলি কি বলা হচ্ছে যে এখানে বিশেষ করে সাফার কারা করছে? আমরা দেখি যখনই কোনো জায়গায় সমস্যা হয় কিছু একটা, সবার আগে কিন্তু বাচ্চারা এবং যারা বয়স্ক মানুষ তাদের সমস্যাটা বেশি হয়, কারণ তাদের ইমিউনিটি পাওয়ারও অনেকটাই কম থাকে আমরা যারা মানে ইয়াং পিপলরা রয়েছি তাদের তুলনায়। তো সেই জন্য তাদের কথাটাকে তোমাদের উল্লেখ করতেই হবে। তো অবশ্যই যখনই এডিটোরিয়াল এটা লিখবে, কোনো একটা প্রবলেমকে কেন্দ্র করে লিখছো, সেটা যে ধরনেরই এডিটোরিয়াল এটা আসুক না কেন, মনে রাখবে এই এল্ডারলি পিপল আর যারা চিলড্রেন তাদের পয়েন্ট অফ ভিউ থেকে তোমরা লিখবে। এছাড়াও অনেক ক্ষেত্রে স্টুডেন্টসদের পয়েন্ট অফ ভিউ থেকে, উইমেনদের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা কিন্তু কনসেপ্টগুলোকে লিখতে পারি। তো যাই হোক, এখানে চিলড্রেন এবং তারপরে এল্ডারলি পিপলদের কথাও বলা হলো, ঠিক আছে, যে তারা বিশেষ করে এখানে সাফার করছে। তারপরে কি বলা হচ্ছে? দ্য ওভারফ্লোয়িং গার্বেজ অ্যাট্রাক্টস দ্য ওভারফ্লোয়িং গার্বেজ। না, ওভারফ্লোয়িং গার্বেজ মানে যে আবর্জনা যেটা কিনা ছাপিয়ে যাচ্ছে, পাত্র যেটা রয়েছে বা যে জায়গাটা রয়েছে সেটার মধ্যে ধরছে না, একেবারে ছাপিয়ে যাচ্ছে এত বেশি, সেই জন্য ওভারফ্লোয়িং কথাটা এখানে তোমাদের লিখতে হবে। ওভারফ্লোয়িং গার্বেজ কি করছে, কি করে না, অ্যাট্রাক্টস স্ট্রে অ্যানিমালস। এটা কমন ব্যাপার, অনেক কিছু সেখানে থাকে যেখানে কিনা মানে হয়তো খাবার দাবার থেকে শুরু করে বিভিন্ন রকমের জিনিস ওখানে ফেলে দেওয়া হয়। তো সেই জিনিসগুলোর জন্য কি হয়, রাস্তাঘাটে যে পশু পাখিরা রয়েছে তারা আবার ওতে অ্যাট্রাক্ট হয়, তারা খাবার ভেবে তারা সেখানে চলে আসে। তো অ্যাট্রাক্টস স্ট্রে অ্যানিমালস আর কি রোডেন্টস। রোডেন্টস মানে ইঁদুর বা ইঁদুর জাতীয় যে সমস্ত প্রাণীরা আছে যারা এরকম নোংরা আবর্জনা খায় এবং সেটা আরও নোংরায় পরিণত করে দেয়, আরও বেশি আবর্জনাটাকে বাড়িয়ে দেয়, আরও খারাপ পরিস্থিতি তৈরি করে, সেই ধরনের সমস্ত সাংঘাতিক সমস্ত প্রবলেমগুলো কিন্তু আমরা এখান থেকে ফেস করতে পারি। তাই বলা হচ্ছে এগুলো অ্যাট্রাক্ট করে, আকর্ষণ করে স্ট্রে অ্যানিমালসকে, রডেন্টসকে, আর কি অ্যান্ড ফ্লাইজ। মাছি খুব ডেঞ্জারাস, তাই তো, তো সেটার কথা উল্লেখ করতে হবে যে সেগুলো সব চলে আসে, মানে একেবারে খুবই একটা বলতে পারো কেয়স তৈরি হয়ে যায়, বিশৃঙ্খল একটা পরিস্থিতি তৈরি হয়। তারপরে ডিসপাইট রিপিটেড কমপ্লেইন্টস, ক্রমাগত, মানে ডিসপাইট কথার অর্থ হচ্ছে তা সত্ত্বেও। তো এই যে জিনিসটা রিপিটেড কমপ্লেন সত্ত্বেও, মানে বারবার এখানে কমপ্লেন করা সত্ত্বেও কি হচ্ছে, কাদের কাছে কমপ্লেন করছো মনে রাখবে সেটা বলতে হবে, টু দ্য লোকাল অথরিটিস। লোকাল অথরিটির কাছে বলতে পারো, গভর্নমেন্ট বডিজ বলতে পারো, এরকম বিভিন্নভাবে বলতে পারো। তো সেই লোকাল অথরিটির কাছে বারবার জানিয়েও কি হচ্ছে, নো পার্মানেন্ট সলিউশন হ্যাজ বিন প্রোভাইডেড। কোনো রকম একদম পার্মানেন্ট সলিউশন কিছুই দেওয়া হয়নি, কিছুই দেওয়া হচ্ছে না, এখনো পর্যন্ত কিছুই দেওয়া হয়নি, যার জন্য প্রবলেমটা কিন্তু খুবই ডেঞ্জারাস সিচুয়েশনে পৌঁছে গেছে। তো যদি এরকম সিরিয়াসভাবে লেখো, মার্কস এক্সামিনার দিতে বাধ্য। যাই হোক, এরপরে দেখো নেক্সট সেকশনটা, ফাইনাল সেকশনটা কি আছে, দ্য ল্যাক অফ প্রম্পট অ্যাকশন হ্যাজ মেড দ্য রেসিডেন্টস অফ দ্য লোকালিটি ডিপলি ফ্রাস্ট্রেটেড অ্যান্ড হেল্পলেস। কি বলা হচ্ছে, দ্য ল্যাক কথার অর্থ কি, ল্যাক মানে হচ্ছে অভাব, কিসের অভাব, দ্য ল্যাক অফ প্রম্পট অ্যাকশন। প্রম্পট মানে দ্রুত কাজ করার এখানে অভাব রয়েছে, দ্রুত কেউ কথা শুনে এখানে এসে জায়গাটাকে পরিষ্কার করে দিচ্ছে না। তো সেই সেন্সে এই যে দ্রুততার অভাব, তার জন্য কি হচ্ছে, হ্যাজ মেড দ্য রেসিডেন্টস, যারা কিনা প্রতিবেশী তাদেরকে কি করে দিয়েছে, তাদেরকে হ্যাজ মেড দ্য রেসিডেন্টস অফ দ্য লোকালিটির প্রতিবেশীদেরকে ডিপলি ফ্রাস্ট্রেটেড, তাদেরকে করে দেওয়া হয়েছে ফ্রাস্ট্রেটেড এবং করে দেওয়া হয়েছে হেল্পলেস, তাদেরকে অসহায় এবং হতাশ করে দেওয়া হচ্ছে, তাদের মানসিকতা ঠিক নেই, তারা সবাই ভীষণ প্রবলেমের মধ্যে রয়েছে। এরকমভাবে লিখতে হবে, যত বেশি পারো সিচুয়েশনটাকে যে কতটা টাফ সেটা তোমাকে বোঝাতে হবে লেখার মধ্যে দিয়ে। Regular and timely clearance of garbage along with awareness drives for maintaining cleanliness। কি বলছে যে এখানে দেখো, রেগুলার অ্যান্ড টাইমলি মানে নিয়মিত এবং সময় মতো, রেগুলার অ্যান্ড টাইমলি ক্লিয়ারেন্স পরিচ্ছন্নতা, কিসের না, অফ গার্বেজ এই আবর্জনার পরিষ্কার করা, নিয়মিত এবং সময় মতন করাটা, along with awareness drives for maintaining cleanliness এবং মানুষজনের মধ্যে একটা সতর্কতা ছড়িয়ে দেওয়া। অ্যাওয়ারনেস মানে সতর্কতা কিসের জন্য, যে মেইনটেনিং ক্লিনলিনেস, যে সবাই যেন
ক্লিনলিনেসটা বা বলতে পারো এই পরিচ্ছন্নতাটাকে মেনটেন করে বা মেনে চলে, এই বিষয়টাও মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রয়োজন আছে। সেই সংক্রান্ত সরকারিভাবে বা বিভিন্ন এজেন্সির মাধ্যমে মানুষের মধ্যে এই যাতে বিষয়টা সম্পর্কে সেই বোধ বুদ্ধিটা দিতে পারে, সেজন্য অনেক ক্যাম্পেইন করে হোক, বিভিন্নভাবে হোক, সেই সংক্রান্ত সচেতনতা ছড়িয়ে দেওয়ার দরকার আছে। সেটার কথা এখানে উল্লেখ করা হচ্ছে যে ইজ দ্য নিড অফ দ্য আওয়ার। এইটা হচ্ছে নিড অফ দ্য আওয়ার। এই নিড অফ দ্য আওয়ার এটা একটা ইন্টারেস্টিং ফ্রেজ ইউজ করতে পারো যখন বোঝানো হবে এরকম একটা ব্যাপার, এই সময়ের আর্জেন্ট ম্যাটার, এরকম সেন্সে দ্য নিড অফ দ্য আওয়ার। তো এই সময়ের এটাই আর্জেন্ট বিষয় যে কি গার্বেজটাকে নিয়মিত পরিষ্কার করতে হবে এবং মানুষজনের মধ্যে সচেতনতাটা বাড়িয়ে দিতে হবে। এই সংক্রান্ত বিষয়টা যেন অবশ্যই সবাই দেখে। তারপরে ফাইনাল সেকশানে লিখবে কনক্লুডিং পয়েন্টে দাস, তাই জন্য আই আর্জ ইউ, আর্জ মানে অর্থাৎ রিকোয়েস্ট করা, আর্জ করছি মানে শুধু সিম্পলি আমরা রিকোয়েস্ট লিখতেই পারি, কিন্তু একটা রিকোয়েস্ট যদি খুব ডিপ হয় তখন সেক্ষেত্রে আর্জ শব্দটা ব্যবহার করতে পারো। আই আর্জ ইউ, তোমায় রিকোয়েস্ট করছি আমি কি, টু হাইলাইট দিস ইস্যু, এই ইস্যুটাকে হাইলাইট করে দাও। কোথায়? তোমার কলামের মধ্যে দিয়ে, ইন ইউর নিউজ পেপার, তোমার নিউজ পেপারে, অ্যাজ ইট মে ড্র দ্য অ্যাটেনশন, যাতে করে এটার মাধ্যমে একটা সম্ভাবনা আছে মনোযোগ আকর্ষণ করবে কার, অফ দ্য কনসার্নড সিভিক অথরিটিজ, যারা সিভিক অথরিটি রয়েছে, যারা সেই মানে পৌরসভার দায়িত্বে যারা রয়েছে সেই সমস্ত মানুষরা, অর্থাৎ ওই কাউন্সিলর, এমএলএ, এমপি, এদের কথাকেই মোটামুটি বলা হয়েছে, গভর্নমেন্ট বডিজ যারা রয়েছে তাদেরকে, তারা যারা এই বিষয়ে উদ্বিগ্ন হয়ে কাজটা করবে তাদেরকে, তাদের অ্যাটেনশনটাকে কিন্তু এটা আর কি পেয়ে যাবে, এবং যার ফলে কি হবে, টু টেক ইমিডিয়েট স্টেপস, যাতে করে তারা ইমিডিয়েট, তৎক্ষণাৎ একেবারে স্টেপ নিয়ে নেয় এবং সমস্যাটাকে সামলাতে পারে। তো এরকমভাবে দেখতে পেলে আমরা তিনটে ভাগে বিষয়টাকে কিন্তু প্রেজেন্ট করেছি। সবার প্রথমে আগে কনসেপ্টটাকে বলে নেওয়া হলো, সেকেন্ডে ওই বিষয়টাকে আমরা আরেকটু বড় করে একটু ওয়াইডলি এক্সপ্রেস করলাম, কি ঘটনা, ওই ইনসিডেন্টের ভিতরে ঢুকলাম একেবারে এবং এক্সপ্রেস করলাম, আর তারপরে শেষের দিকে সেকশানে বলে দিলাম যে কেন এটা একটা আর্জেন্ট ম্যাটার, এটা কনক্লুডিং লাইন আসলো যে বোঝানো হলো যেটা ইমিডিয়েট স্টেপটা নেওয়া দরকার আছে। বোঝা গেল? এরকমভাবে তিনটে সেকশানে তোমরা এটা করবে। তোমরা দুটো প্যারাতে লিখতে পারো, ফার্স্ট প্যারাটায় ইন্ট্রোডাকশন করলে, সেকেন্ড প্যারাটার মধ্যেই প্রবলেম এবং তার সাথে সাথে যে এই লাস্টের যে স্টেপটা বললাম সেটা তোমরা লিখতে পারো জুড়ে দিয়ে, অথবা তিনটে প্যারাও করতে পারো যেখানে ইন্ট্রোডাকশন একটা, প্রবলেমটা যেটা সেটা এক জায়গায়, এবং তারপরে তোমরা লাস্টে কনক্লুডিং সেকশনটা লিখলে এরকমভাবে লিখতে পারো। তবে দুটো প্যারায় যদি লেখো সেটা একটু বেশি স্মার্ট মনে হয় এবং মানে বলতে পারো একটু ম্যাচিওর রাইটিং বলা হয়, তো সেটা করাটা বেটার। এনিওয়ে, থ্যাঙ্কিং ইউ লিখবে লাস্টে, ধন্যবাদ দেওয়াটার প্রয়োজন আছে, সেটা তো আমাদের লিখতে হবে, বিশেষ করে ফর্মাল লেটারের ক্ষেত্রে এটা একটা খুবই ভাইটাল কনসেপ্ট। আচ্ছা, তারপরে শেষে যে লিখছে চিঠিটা তার কথাটা লিখতে হবে। এখানে আমি লিখেছি তাই আমার নাম দেওয়া আছে, ইয়োর্স ফেইথফুলি নিয়ে তোমরা এটা লিখবে। আর মনে রাখবে ফেইথফুলির পরে এই যে দেখো কমাটা দিয়েছি, এটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা দিতে ভুলবে না, আদারওয়াইজ এর জন্য হাফ মার্কস কাটতে পারে। ওকে, যাই হোক, তো ইয়োর্স ফেইথফুলি কমা, তারপরে নাম দেবে নিজে, আর এখানে চলে আসবে ডেট আর যে প্লেস সেই জায়গাটা, ডেট লিখে যে তারিখে তুমি করছো লেটারটা লিখছো সেই ডেটটা দেবে, আর যেদিনকে মানে যেখান থেকে তুমি বিলং করো, আমি যেমন এখানে নিউ টাউন কলকাতা লিখে দিয়েছি, তুমি যে জায়গা থেকে বিলং করো সেই জায়গার কথাটা ওখানে উল্লেখ করে দেবে। ব্যাস, এই হলো টোটাল এডিটোরিয়ালের কনসেপ্ট। এবার এখান থেকে কিছু ভাইটাল পয়েন্ট আছে যেগুলো আমি একটুখানি বলে দিচ্ছি, আর একটুখানি এই বিষয়গুলোকে মনে রাখবে। এডিটোরিয়াল লেখার সময় যেটা আমি প্রথমেই বলেছিলাম যে যখনই এডিটোরিয়াল লেটার লিখবে মনে রাখবে তখন সেক্ষেত্রে আমরা কিন্তু প্রেজেন্ট টেন্সের মোস্টলি ব্যবহারটা করব। প্রেজেন্ট টেন্স, ওকে। এডিটোরিয়াল লেটার মানেই হচ্ছে যে লেখাটা তুমি লিখছো সেটা বর্তমানে তুমি প্রবলেমটা ফেস করছো বলেই তুমি লিখছো। তো যদি তুমি প্রেজেন্ট না ইউজ করে পাস্ট করে দাও তাহলে তো প্রবলেম হয়ে যাবে, পাস্টের কথা লিখলে হবে না, তাই প্রেজেন্ট। তবে হ্যাঁ, তুমি পাস্টের কথা বলতে পারো যদি কোনো এক্সাম্পল দাও, যখন হয়তো হতে পারে তোমার রাস্তাঘাট ওখানে খারাপ আছে সেটা নিয়ে তুমি লিখছো, তো বর্তমানে যে প্রবলেমগুলো ফেস করছো সেগুলো তুমি অবশ্যই প্রেজেন্টে লেখো। কিন্তু পাস্টে কোনো একটা ঘটনা ঘটেছে, হয়তো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে বেশ কিছু লোক আহত হয়েছে, তো সেটা তুমি মেনশন করতে চাইলে করতে পারো, কিন্তু সেটার জন্য আবার বেশি অনেকটা জায়গা নিয়ে নিও না, ছোটোখাটোর মধ্যে বিষয়টাকে লিখে দিতে হবে। তো যেমন একটা লাইনই এনাফ আই থিঙ্ক এর জন্য। তো সেক্ষেত্রে তুমি হয়তো কোথাও একটা পাস্ট জাস্ট ইউজ করলে অল্প একটু
পরে তুমি প্রেজেন্টেই আবার ফেরত আসবে যে বর্তমানে প্রবলেমটা ফেস করছো। তাই মনে রাখবে প্রেজেন্ট টেন্সের ব্যবহার এখানে ম্যাক্সিমাম হয়। সেকেন্ড হচ্ছে যখন এডিটরকে লিখবে অবশ্যই এই কথাটাকে মাথায় রাখবে, যেটা অনেকে আর কি গুলিয়ে ফেলে, আমি যার জন্য প্রথমেই ওটা বললাম। এডিটোরিয়াল লেটারে কিন্তু এডিটর যে সে একজন বেসিক্যালি ডিরেক্টলি রিলেটেড টু সে কি না নিউজ পেপারের সঙ্গে কানেক্টেড লোক। ওকে, এডিটর কিন্তু নিউজ পেপারের কানেক্টেড লোক, তো এডিটর কিন্তু তার কোনো ক্ষমতা নেই, সে কিন্তু তোমার এরিয়ার সমস্যা মেটাবে না, তার পক্ষে সম্ভব না। সে হয়তো অফিসের মধ্যে এসি রুমের মধ্যে বসে ঠিক করছে কোন লেখাটা ছাপবে, কোনটা ছাপবে না, কোন অংশটা বাদ দেবে, এইসব তার কিন্তু এর বাইরে কোনো কাজ নেই। সেজন্য ভুলেও এটা কখনো লিখতে লিখতে এরকম লিখে দিও না যে এডিটরকে বলছো যে আপনি সমস্যাটা সামলে দিন, আপনি যদি একটু স্টেপ নেন, এরকম যেন ভুলেও লিখো না। অনেকেই তোমরা এই ব্যাপারে কনফিউজ হয়ে যাও, যেহেতু এডিটরকে লিখছো তাই ভাবো যে এডিটরের কাছে আমি বলবো, সেটা কিন্তু নয়। এডিটরের কাজ শুধুমাত্র তোমার লেখাটাকে দেখে নির্বাচন করে সেটা যেন তার মানে তার নিউজ পেপারের কলামে ছাপে, এইটুকুই। তাই জন্য এডিটরের কথা লিখবে না, কাজ যেটা করবে সেটা কিন্তু ওই মানে গভর্নমেন্ট এজেন্সি যারা আছে সেই এজেন্সিগুলো থেকে যারা আসবে তারা, ওই সমস্ত পার্টির লিডাররা, তারা সবাই কাজকর্মগুলো করবে, এর বাইরে কিন্তু নয়। এখানে যে এডিটরের কাজ সেটা হচ্ছে তোমার লেখাটাকে নির্বাচন করা, তুমি তার জন্য তার কাছে রিকোয়েস্ট করছো। তাই যখন রিকোয়েস্টের কথা আসবে মাথায় রাখবে এডিটরকে আমি আমার জায়গাটাকে সামলে দেওয়ার জন্য, তার প্রবলেমগুলোকে ক্লিয়ার করার জন্য আমি এডিটরকে বলবো না। এডিটর কিন্তু এই ব্যাপারে কিছু করবে না, কথাগুলো তুমি উল্লেখ করবে, সেগুলো জাস্ট যাতে নিউজ পেপারে এক্সপোজ হয় তার জন্য, এই হচ্ছে ম্যাটার। বোঝা গেল? আচ্ছা, আরেকটা পয়েন্ট এখানে যেটা তোমরা খেয়াল রাখবে, নাম্বার 3, সেটা হচ্ছে যে প্রবলেমটা নিয়ে তুমি লিখছো, যেটাই ঘটনা হোক না কেন, সে রোড খারাপ হোক বা হতে পারে এই যেরকম লিখলাম গার্বেজের প্রবলেম আছে, এছাড়া এরকম যাই হয়তো হসপিটাল খারাপ, যাই হোক যে ধরনের সমস্যা হোক না কেন, খেয়াল রাখবে অন্তত যেন সেই প্রবলেম রিলেটেড তুমি 6 থেকে 7টা লাইন্স অন্তত লেখার চেষ্টা করবে। 6 to 7 লাইন্স অ্যাটলিস্ট তোমরা চেষ্টা করবে যেটা কিনা প্রবলেম রিলেটেড হবে। ওকে, প্রবলেম রিলেটেড আমি এখানে মেনশন করে দিলাম, খেয়াল রেখো এই পয়েন্টগুলো খুব ভাইটাল, এটা হলে তাহলে তোমার স্কোরটা অনেক বেটার হবে। এবার একটুখানি বলে দিই যে কি ধরনের এডিটোরিয়াল লেটার আসার সম্ভাবনাটা থাকে এক্সামে। আমরা দেখি প্রধানত যে ধরনের এডিটোরিয়াল লেটারগুলো আসতে থাকে সেগুলো কি, সেগুলো একটুখানি এখানে আমি মেনশন করে দিচ্ছি। তো দেখো যে টাইপের এডিটোরিয়াল লেটারগুলো আসে তার মধ্যে খুব কমন যেগুলো, তার মধ্যে যেমন এই যে গার্বেজ রিলেটেড যেটা দেখলে, যেটা আমি এখানে এখন লিখলাম, সেইটা গার্বেজ ক্লিয়ার করা, ওইটা সংক্রান্ত আসে। আচ্ছা, সেকেন্ড হলো অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিসের উপরে আসে, যে সমাজে সব অশুভ আর কি লোকজনে ভর্তি হয়ে গেছে, অসামাজিক কাজকর্ম চলছে, তো সেই সংক্রান্ত অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিসের উপরে আসে। আচ্ছা, তারপরে খুব ইম্পর্ট্যান্ট হয়তো টিউবওয়েল সংক্রান্ত, যে কলের প্রবলেম আছে এরকম ধরনের, তো সেই রিলেটেড আসতে পারে। আচ্ছা, নাম্বার 4 লাইটস বা বলতে পারো যে পাওয়ার কাট রিলেটেড, পাওয়ার কাট সংক্রান্ত প্রবলেম হতে পারে, সেই সংক্রান্ত বিষয়গুলোকে প্রেজেন্ট করা হতে পারে। তারপরে রোডস, রাস্তাঘাট প্রবলেম হতে পারে সেই ধরনের, এবং আছে যেমন ধরো স্কুলস, ঠিকঠাকভাবে স্কুলগুলোতে আর কি সমস্যা, অনেক কিছু স্কুলগুলোতে উপযুক্ত জিনিসপত্র নেই, তো স্কুলসের অবস্থা খারাপ। ওকে, বা সেই সব ব্যাপার সংক্রান্ত হতে পারে, স্কুলস হতে পারে বা হসপিটালস নিয়েও আসে, তো আমি এখানে স্ল্যাশ দিয়ে লিখে দিলাম স্কুলস বা হসপিটালস যাদের কিনা কন্ডিশন ব্যাড কন্ডিশন, তার জন্য। ওকে, ব্যাড কন্ডিশন সেই সংক্রান্ত বিষয়ে আসতে পারে। তো এইগুলো কিন্তু মোস্টলি আমরা দেখতে পাই যেগুলো কিনা এডিটোরিয়াল লেটার ইউজুয়ালি আমরা দেখি যে আসছে। এর বাইরেও ডিফারেন্ট টাইপেরও আসে, কিন্তু এগুলো ভেরি কমন কিছু পয়েন্টস। তো তোমরা যখন এডিটোরিয়াল লেটার নেক্সট টাইম ট্রাই করবে, ওই ফরম্যাটটা আমি যেরকমভাবে লিখেছি এরকমভাবে ট্রাই করে দেখো। মোটামুটি মনে রাখবে যে এইখানে যে ফরম্যাটটা আমি দেখালাম তার মধ্যে এই শেষের যে সেকশনটা, মানে অর্থাৎ এই পার্টটা, এবং ফার্স্টের যে সেকশনটা অর্থাৎ এই অংশটুকু, এগুলো কিন্তু অলমোস্ট সেম থাকে। ঠিক আছে, কয়েকটা জায়গায় একটু চেঞ্জেস করতে হয়, আদারওয়াইজ কনসেপ্টটা মোটামুটি সেম। তো যাই হোক, তোমরা এটার মধ্যে কোথাও কোনো কনফিউশন থাকলে আমাকে জানিও। আর এই ধরনের যে এডিটোরিয়াল লেটারগুলো আমি কয়েকটা এক্সাম্পল বললাম যে এরম ধরনের তোমরা এক্সপেক্ট করতে পারো আসতে পারে, সেই ধরনের কয়েকটা ট্রাই করতে পারো, লিখে দেখো, কোথাও কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট সেকশানে জানিও, আমি ডেফিনেটলি হেল্প করে দেবো। তো অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো আর চ্যানেলটাকে স্প্রেড করে দাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।